রাসেল ভাইপারের আতঙ্কে আমাদের কাজ করতে অনেক সমস্যা হচ্ছে। আমরা আগে 1 ঘন্টার কাজ এখন আমাদের 3 ঘন্টা সময় লেগে যায়, কারণ আমরা আগে তাকিয়ে দেখি কোথাও সাপ বসে আছে কিনা, তারপর আমরা কাজ শুরু করি। কিছুক্ষণ কাজ করার পর আবার আমরা তাকিয়ে দেখি সাপ আছে কিনা। আতঙ্কের এক নাম রাসেল ভাইপার। আমরা এখন রয়েছি ভাগ্যকুল চরে। এটা কদমে কদমে কিন্তু আমরা হয়নি আর আতঙ্কে নিয়ে কিন্তু আমরা হেঁটে চলছি। এটা তো আমি কইতাম না, এটা কইতে পারবো। হ্যাঁ একখানে এটা গরু লেগে গেছে, ওরা মারছে, গরুটা বুঝে আছে। এই সাপটা আপনারা কিভাবে দেখছিলেন? এই সাপটা আমাকে এই খালের দিকে ধান কাটতেছে কৃষকরা, এই কৃষকের ধান কাটতেছে, সামুদেছে দৌড় কাশিতে পুঁতিছি না, 4 টাকা 2 টুকরা বেরিয়ে গেছে। এটা এখনো মেন কথা হচ্ছে কি বেচা কিনি করি নাই, তো এটা হচ্ছে আপনার ভাড়ার উপরে থাকে। আমি ভেঙ্গেই বলি, সমস্যা নেই। চাষবাস করতে চান সেক্ষেত্রে কিন্তু করতে পারবেন। 3 বছরের জন্য আপনি ফ্রি করতে পারবেন। যখন এই সাপটার উপর পাড়া পড়বে তখনই কিন্তু এই সাপ আপনাকে আক্রমণ করবে। তো 500 টাকার একটি গামবোট আপনার জীবনকে কিন্তু রক্ষা করতে পারে। এই পাট কাটবো, পাট জাগ দিব, এই যে নড়া মড়া কাটবো, জঙ্গল মঙ্গল কাটটা ঘোর দিব, গোর হালার সব কোন অবস্থা কি পানির ভিতরে সবসময় থাকে রে। এদিকে তো আপনার এমনি ভয়ে ভয়ে কাটতে হয়। তো জানেন যে এই সাপ কামড় দেওয়ার সাথে সাথে কিন্তু মানুষ মারা যায়। হ্যাঁ, সংসারী করলে তো সাপ আসে দরকার। মানে আপনাদের এই ঘাস কাটতেই হবে। হ্যাঁ, ঘাস তো খাওয়া লাগবে, গরুর ঘাস খাওয়া লাগবে না? গরুর খাওয়া লাগবে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন যে এই চরের মানুষগুলোর যে তাদের যে প্রতিনিয়ত যে জীবন সংগ্রাম, তো সেগুলো কিন্তু মৃত্যুর ঝুঁকি নিয়েও কিন্তু করতে হচ্ছে। আচ্ছা, উনি হচ্ছেন মূলত এখানে মেয়ে, তো উনি হচ্ছেন ওনার ওয়াইফ। আল্লাহ যদি মাবুদে বাঁচাই রাখে আপনার দোয়ায়, তাইলে এনে সব ভাঙ্গে ও শাকসবজি করুন, বাজারে বিক্রি করুন, গায়ে দুধ আছে, এই যে মাছ মারুম, খামু আনন্দে। বাংলাদেশ একটি নদীমাতৃক দেশ। এদেশের বুক চিরে অসংখ্য নদীনালা রয়েছে। পদ্মা, মেঘনা, যমুনা, ব্রহ্মপুত্র এদের মধ্যে অন্যতম পদ্মা নদী। পদ্মা নদীর কথা শুনলেই চোখের সামনে ভেসে ওঠে নদী ভাঙনের মতো নিষ্ঠুর প্রকৃতি। কখনো অভাব কিংবা নিয়তির সাথে দৈনন্দিন লড়াই করে টিকে থাকতে হয় এখানকার প্রত্যেক মানুষকে। এ যেন সার্ভাইভাল অব দ্য ফিটেস্টের আদর্শ উদাহরণ। বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন যে তারা কিছুদিন আগে এই সাপটা মারছিল। এই সাপটা আপনারা কিভাবে দেখছিলেন? এই সাপটা আমাকে এই খালের দিকে ধান কাটতেছে কৃষকরা, এই কৃষকের ধান কাটতেছে, সামুদেছে দৌড় দেওয়ার পরে চানা দৌড় পাতা ছিল, এটার মধ্যে ঢুকছে। এখনো আমি ওই সামনাসামনি দেখি নাই, এখন এই যে নেটে আটকা পড়ছে দেখছি। এখন চিন্তা করছে যে চতুর্দিক দিয়ে আবার নেট দিয়ে আটকাই দেবো। কিছুক্ষণ আগে ঘাস কাটতে গেছিলাম, ঘাস কাটতে রাসেল ভাইপার সাপের শুশানির আলাপে আমি ঘাস কাটা থেকে আমি চলে এসেছি। মোবাইলে ওটা দেখছিলাম, এলিয়া মুস্তাফা। কয়েক বছর ধরে দেশের উত্তর পশ্চিমাঞ্চলের জনপদের আতঙ্কের নাম হয়ে উঠেছে বিষধর রাসেলস ভাইপার সাপ। বাংলাদেশের উত্তর পশ্চিমাঞ্চলের কয়েকটি এলাকায় সম্প্রতি রাসেলস ভাইপার নামের বিষধর একটি সাপের নাম ছড়িয়ে পড়েছে। বিশেষ করে পদ্মা তীরবর্তী কয়েকটি জেলা ও চরাঞ্চলে আতঙ্ক হয়ে ছড়িয়ে পড়েছে নামটি। প্রাণঘাতী ছোবল আর দ্রুত বংশ বিস্তারের কারণে সাপটি ইতিমধ্যে জনমনে আতঙ্ক ছড়িয়েছে। কিছুদিন যাবৎ বিষাক্ত এই সাপের কামড়ে কয়েকজনের মৃত্যুর খবরও পাওয়া গেছে। বাংলাদেশে প্রায় বিলুপ্ত হওয়া বিষধর সাপ কিভাবে ফিরে আসছে, জমি বা ক্ষেতে এই সাপ ছড়িয়ে পড়েছে বলে যে প্রচারণা চলছে, সে বিষয়ে জানতে আজ আমরা যাচ্ছি মুন্সিগঞ্জ জেলার শ্রীনগরের পদ্মার কোল ঘেঁষে গড়ে ওঠা ভাগ্যকুল চরে। বন্ধুরা এখন আমি রয়েছি ভাগ্যকুল বাজারে। তারপরে আমরা নৌকা চোখে সেই ভাগ্যকুল চরে যাব, আপনাদের চরের জীবনযাপন তুলে দেব। আজকে দুইটা প্রত্যেক দিন পরে কিসে ধরা পড়ে? এই যে দুয়ারে পরে চায়ের মধ্যে পড়ে না? হ্যাঁ, চায়ের মধ্যে পরে। এটা তো আমি কইতাম না, এটা কইতে পারবো। আমাকে জায়গায় অন্তরি আহে না, আপনি চরে দিন একটা গরু মারছে, একজন মানুষ মারছে। একখানেই একখানে একটা গরু লেগে গেছে, ওরা মারছে, গরুটা বুঝে আছে। চিকিৎসার ব্যবস্থা মানে 2 ঘন্টা আসলো। হ্যাঁ, গরুটা জায়গায় মেরে আছে।
মানে বাচ্চা বুঝছেন, এত এত বাচ্চা মানে এত ছড়াইছে যে কল্পনা করার মতো না। বাচ্চা কামড় দিলেও মারা যায়? হ্যাঁ, অন্যান্য সাপে যেমন ডিম পারে, আর এটা হলো আপনার বাচ্চা ফোটায়। ডাইরেক্ট বাচ্চা 80টা বাচ্চা ফুটায়, 40টা 40টা 50টা এমন বাচ্চা ফোটায়। এপারে কোনো আতঙ্ক আছে সাপের? হ্যাঁ আছে, এবারে যে ফেলু বলে একটা মাছ কালকে মারছে একটা, এই যে পারে আর দাই দি আপনাদের এই আমগো বাসা থেকে এই যে জাহাজটা এনে মাছ, এই যে এনে মারছে। এটা নিচে বসে না আপনি সোয়া ফিগু সোয়া হাত। হ্যাঁ আচ্ছা, রাসেল ভাইপারি। বন্ধুরা, রাসেল ভাইপার সেই চরাঞ্চল থেকে কিন্তু এখন যে উপকূলীয় যে এলাকাগুলো রয়েছে এখানে কিন্তু ছড়িয়ে পড়তেছে দিন দিন। এখানকার যে উপকূলীয় মানুষজন রয়েছে তারাও কিন্তু এখন বর্তমানে আতঙ্কিত রয়েছে। তো এখন আমরা এক প্রকার রিস্ক নিয়ে আমরা যাচ্ছি সেই চরাঞ্চলে, যে আসলে দেখবো যে যে চরের মানুষগুলো তারা কিভাবে এই সাপের সাথে তারা জীবনযাপন করতেছে। হ্যাঁ আমার বাড়ি চলে। হ্যাঁ এখন আতঙ্ক আছি আমরা। এই সময়টাতে কিভাবে আপনারা রাত্রে ঘুমান কিভাবে? আমরা রাতে ওই সময় ওই চিন্তা ভাবনা করে রাত 11টা 12টা 1টা পর্যন্ত মানে থাকি, মানে সবসময় আতঙ্ক আছে। পদ্মা নদীর ওপর দিয়ে ভেসে যাওয়ার সময় মনে হলো নদী পাড়ের মানুষ কতটা অসহায়। নির্দয়া ঢেউয়ের প্রকোপে ঘরবাড়ি হারিয়েছে বহু মানুষ। বন্ধুরা, ভাগ্যকুল বাজার থেকে লোকাল একটি ট্রলার করে আমরা এখন যাচ্ছি সেই ভাগ্যকুল চরে। তো আশেপাশের যেই ঘাসের যে জঙ্গলগুলো দেখতে পাচ্ছেন, তো এখানেই রাসেল ভাইপার যে সাপ রয়েছে, তো এই সাপ থাকার সম্ভাবনা খুবই বেশি। তো আজকে আমরা এক প্রকার রিস্ক নিয়ে এই চরবাসী মানুষ কীভাবে এই সাপের আতঙ্কে তারা এই চরে বসবাস করতেছে, তো সেই চিত্রগুলি আজকে আপনাদের এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করি। তো বন্ধুরা, আমরা এখন সেই ভাগ্যকুল বাজার থেকে ট্রলারের পাড়ি দিয়ে এখন আসলাম সেই ভাগ্যকুল চরের ঘাটে। তো দেখতেই পাচ্ছেন যে চরে পানি বাড়ার কারণে এই যে নৌকা একদম ঘাট পর্যন্ত যেতে পারতেছে না। তো তাই আমরা এই জুতো টুতো খুলে ফেললাম। এখন আমাদেরকে এই যে দেখেন কত সুন্দর, মনে হচ্ছে সবুজের চাদরে ঢাকা এমন একটি রাস্তা হেঁটে আমাদেরকে এখন যেতে হবে সেই ভাগ্যকুল চরে। বন্ধুরা, দেখতে পাচ্ছেন যে এই চরে একজন জেলে ভাই খালি পায়ে দেখেন এই ঘাস ঝোপঝাড় দিয়ে হাঁটা চলা করতেছে। তো ইনি আসলে মানে ভয় পাচ্ছে না, তো তারপরও যে সতর্ক থাকার যে ব্যাপারটা সেটা কিন্তু তার মধ্যে নাই। তো যে কোনো সময় কিন্তু এই ঝোপঝাড় থেকে এনার পায়ে কিন্তু সাপ কামড় দিতে পারে। তো দেখেন এই মানুষগুলো আসলে তারা বুঝতেছে না যে এখানে সাপ যে কোনো মুহূর্তে কামড় দিতে পারে। গাছ যে কাটেন আপনাদের কোনো ভয় করে না? হ্যাঁ করে। তারপরও মানে কিভাবে গাছ কাটতেছেন এখানে? এদিকে তো আপনার কাটতাছি এমনি ভয়ে ভয়ে কাটতে হয় না। তারপরও যে আপনারা তো জানেন যে এই সাপ কামড় দেওয়ার সাথে সাথে কিন্তু মানুষ মারা যায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো তারপর আপনারা মানে কিভাবে সাহস নিয়ে কাজ করুন? সংসারী করলে তো সাপ আসে দরকার, মানে আপনাদের এই গাছ কাটতেই হবে। হ্যাঁ, ঘাস তো খাওয়া লাগবে, গরুর ঘাস খাওয়া লাগবে না? গরুর খাওয়া লাগবে। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন যে এই চরের মানুষগুলোর যে তাদের যে প্রতিনিয়ত যে জীবন সংগ্রাম, তো সেগুলো কিন্তু মৃত্যুর ঝুঁকি নিয়েও কিন্তু করতে হচ্ছে। এই যে দেখেন জীবনের ঝুঁকি নিয়ে এই ঘাস কিন্তু তারা কেটে এখন সেই গরুকে খাওয়ানোর জন্য নিয়ে যাচ্ছে। তো তারা কিন্তু জানে যে রাসেল ভাইপারের আতঙ্ক রয়েছে এই চরে, তো তারপরও তারা জীবনের ঝুঁকি নিয়ে কিন্তু এই কাজগুলো করে যাচ্ছে। তো আপনারা একটু সাবধানে কাটবেন। হ্যাঁ, একটু সাবধানে থাকেন, কারণ থাকতে পারার মত নাই না। তারপরও এই সাপগুলো কিন্তু অনেক বিষাক্ত সাপ। থাকতে তো কাটতেই হয়। বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন যে তারা কিছুদিন আগে এই সাপটা মারছিল।
এই সাপটা আপনারা কিভাবে দেখছিলেন এটা? এই সাপটা আমাকে এই খালের যে ধান কাটতেছে কৃষকরা, এই কৃষকের ধান কাটতেছে, শামুক দিয়েছে দৌড় দেওয়ার পরে চায়না দৌড় পাতা ছিল, এটার মধ্যে ঢুকছে, ঢুকার পরে টেটাটা কোবাইয়ের বাইর করে আনা হয়েছে। আচ্ছা আচ্ছা বন্ধুরা দেখতে পাচ্ছেন কি বিশাল সাইজের একটি রাসেলস ভাইপার। না এটার মধ্যে বাচ্চা নাই, কিন্তু এই জায়গায় যেটা আসলো এটার মধ্যে বাচ্চা আসলো। আমি পরশু দিনকে দুয়ারে দাঁড়া কাটতে গেছি, এটা বাক্সা গাছ কাটতে দেওয়া 4টা সাপের বাচ্চা এত মাঝখান থেকে কেটে লাইছি। হ্যাঁ 4টা সাপের বাচ্চা পেয়েছিলেন না? হ্যাঁ সেখানে কাশি দেওয়া পুঁতেছি না, 4টাকে 2 টুকরা বেরিয়ে গেছে গা মাথা, না এটি হালাই দিচ্ছে না, পানি স্রোতে বেশি বসে গেছে গা। আর এই আজকে এই যে বাড়ির সামনে একদম দুয়ার বাসে, দুয়ারের মধ্যে একটা কেজি 4 একটা ঢুকাই না আছে, ওই জায়গা সম্ভব না বর্তমানে। এটা বিশাল আকারের সাপ। ওই সাপটা তো আপনাদেরকে আক্রমণ করতে পারে? হ্যাঁ অবশ্যই, এটা যদি পানি চাপাইতে আছে বর্ষাকালের দিন হন, তো মনে করেন চাপাইলে পাড়াইলে যে কোনো সময় একটা আক্রমণ করার একটা নিতে পারে। আরে ভাই ওটা তো বিশাল বড় বুঝছেন, ওটার বলে কোনো পদ্ধতি, কোনো এমন কোনো পদ্ধতি নাই যে ওটা মারো, এই টেটা টুটে ওটা কুলান যাবো না, ওটার কাছে টেটা ভেঙে বেরিয়ে যাবো। ভাগ্যকুল সহ কয়েকটি জায়গায় চরাঞ্চলে যেখানে আগে চর ছিল সেখানে সব পরিষ্কার করে বসত বাড়ি ও খামার বানানো হয়েছে, ফলে সাপে থাকার ও খাবার সংকট তৈরি হয়েছে। আবার কিছু এলাকায় জমিতে এখন একাধিক ফসল হওয়ায় শিয়াল, খাটাস, বেজি, ঘুইসাপ আর নেই বললেই চলে। কিন্তু গত কয়েক মাসে এই সাপের উপদ্রব দেখা যাচ্ছে ঢাকার একেবারে কাছে মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার চর এলাকাগুলোতে। চরের যে খালি জায়গা আছে এই জায়গাগুলো নিয়ে কাজ করতে চায়, অনেকেই দেশের বাইরে থেকে আয়শা করতে চায়, থেকে অনেকেই আমাকে মেসেজের মাধ্যমে জানতে চায় যে আসলে এটা করা কি সম্ভব কি বলেন? ওইটা হলো আপনার যদি কেউ খামার করতে চায় বা চাষবাস করতে চায়, যে ওই ভাগ্যকুল চরে যা করব, তাহলে আপনার জমি আছে আমার সাথে যোগাযোগ করবে, আমি দিয়ে দেবো তাদেরকে জমি। এখানকার জমির দামটা একটু কেমন একটু বলেন তো? এটা এখনো মেন কথা হচ্ছে কি বেচাকিনি করি নাই তো, এটা হচ্ছে আপনার ভাড়ার উপরে থাকে। আমি ভেঙ্গেই বলি সমস্যা নেই, এই যে এরকম কাজ থাকে যদি জমির উপরে, তাহলে আপনি ভেঙ্গা নিয়ে চাষবাস করে করেন বা খামার করেন, যেটাই করেন 3 বছর খাবে সে, যে পরিষ্কার করে নিছে। আচ্ছা 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 বিষয়টা আমি আরেকবার একটু বলি। বন্ধুরা আমার এই যে পাশে যে কাশবনগুলো দেখতে পাচ্ছেন, তো যেই জমিগুলোতে এরকম কাশবন আছে, তো সেইখানে আপনি যদি এই জমিগুলো পরিষ্কার করে কাশবন কেটে আপনারা যদি কোনো চাষবাস করতে চান বা কোনো কিছু এখানে যদি বানাতে চান, সেক্ষেত্রে আপনি 3 বছর এখানে ফ্রিতে থাকতে পারবে, ফ্রিতে এই জায়গাটা আপনারা ব্যবহার করতে পারবেন। আর আসলে আপনার আমার এটা তো এরকম কাশ ফুল ছিল, ঠিক আছে, এটা আমি আস্তে আস্তে পরিষ্কার করে নিছি। ঠিক আছে, আমার এটা এরকম না যে পরিষ্কার ছিল। আচ্ছা 3 বছর তো ধরেন 3 বছর এটা ভোগ করলো, 3 বছর পর কিভাবে এটা ইয়ে করতে? এটা 3 বছর পর আমাকে বিঘা প্রতি 2000 করে দিবে। বিঘা প্রতি 2000 করে? জি। এটা কি মানে যে কয় বিঘা নিয়ে চাষবাস করবে, মনে করেন 5 বিঘা নিল, 10 বিঘা নিল, 15 বিঘা নিল। এটা কয় বছরের জন্য? এটা ওই যে বললাম না 3 বছর, এরপরে যে কয় বছর করা যাইতে পারে ব্যবসা। মানে আপনাকে যে বিঘা প্রতি যে 2000 করে দিবে, এটা কয় দিনের জন্য? এটা যতদিন থাকবে, যতদিন মানে এই খামারটা করে থাকবে বা একটা চাষবাস করে বাড়ি করেও থাকতে পারবে এখানে। আচ্ছা আচ্ছা, মানে আপনি বলতে চাচ্ছেন যে 3 বছর উনি এই জায়গাটা ভোগ করার পর বছরে 2000 করে বিঘা প্রতি। হ্যাঁ আচ্ছা আচ্ছা, মানে তাহলে এখানে আর ওই জমি কেনার যে ঝামেলাটা সেটা ওটা লাগে না। এখানে যদি আপনারা জমি নিয়ে যদি বা কোনো খামার বা চাষবাস করতে চান, সেক্ষেত্রে কিন্তু করতে পারবেন। 3 বছরের জন্য আপনি ফ্রিতে করতে পারবেন। যেই জায়গাগুলো কাশবন রয়েছে, মানে কাশ ফুলের যেই জায়গাগুলো রয়েছে, এগুলো কেটে আপনি 3 বছর পর্যন্ত ফ্রিতে করতে পারবেন। এরপরে থেকে বছরে বছরে আপনাকে বিঘা প্রতি 2000 টাকা করে দিতে হবে। আপনি যতদিন মনে চায় এখানে সেই জায়গাগুলি আপনারা ব্যবহার করতে পারবেন। আপনারা এই যে চরে আছেন, এটা তো ভাগ্যকুল চর। আচ্ছা, এই চরে আপনারা যারা বসবাস করতেছেন সবার জায়গা কি নিজস্ব জায়গা? না, নিজস্ব জায়গা না বলতে কি এটা সরকারি জায়গা, কিন্তু দলিলের জায়গা যেটি ওই সাইডে, এটি হলো সরকারি জায়গা। ঠিক আছে, খাস জমিন, এই জায়গায় আমরা বসবাস করতেছি। আমরা চরের মানুষ, আমরা সবসময় নদী ভাঙ্গার এই নদীর সাইড দিয়ে থাকা পড়ে আমাকে। আচ্ছা, মানে আপনাদের এই নদী ভেঙে গেলে আপনারা আবার যেখানে চর জাগে সেখানে আসেন? হ্যাঁ, ওইখানে বাড়ি করি। মানে আপনাদের কেউ যদি অসুস্থ হয় বা ইমার্জেন্সি হইলে তখন কি করেন? তখন আমাদের যে কোনো এক পার ধরে হবে, শ্রীনগর জান লাগে না, বালাসুর বা ঢাকা,
বা ধরেন কোনো ইমার্জেন্সি হইলো, এখান থেকে তো প্রায় 1 কিলো রাস্তা আপনাদের ওই নৌকার ঘাট পর্যন্ত যাইতে হবে। নৌকা ঘাট বলতে কি আপনার ওই যে ছোট খাল দেখছেন না, ওই বর্ষার শুকনো সময় অনেক দূর মাইটে যাওয়ার লাগে। এখন বর্ষা পানি দিয়ে অথবা কাছাকাছি নৌকাটা আইছে, এই ধরুন অথবা আড়াই নিয়ে বা মানে বেশি অসুস্থ হলে যে আপনার ব্যবস্থা ভালো এমনি যাওয়ার লাগে আর কি। আমাকে যাই মনে করেন দেখেন কোনো স্কুল নাই, কোনো নাই, ভালো একটা কোনো ডাক্তারের নাই, এই কষ্ট করে মনে করেন নিতে হয়। ভাগ্যকলচারে কোনো স্কুল নাই না, আপনাদের এই ছোট ছোট বাচ্চারা এগুলা এই দূরদার রেখে রেখে যায়, কষ্ট মষ্ট করে পড়াইতে আর কি। এই যে বাচ্চা, এই বাচ্চা মানে পড়ালেখার সময় না, এই যে মনে করেন পড়ালেখার কোনো উদ্যোগ নেওয়া যায় না, কিন্তু এই যে বাচ্চা কাছেরা এরাই মনে করেন ঘাস কুড়া কাটা কি হতো। আমার একটা মেয়ে আছে 7 বছর বয়স, আর নানি থাকে ঢাকা কেরানীগঞ্জ কদমতলি, ওই বাসায় রাইখে মাদ্রাসা পড়াইতে আছে। এরকম কেউ আত্মীয় স্বজন থাকে এই জায়গায় নিয়ে রাইখা পড়ালেখা করায়, আর যাদের নাই তারা না, তাদের এইভাবেই তারা এমনি বাপের সংসার হাল ধরে উঠে। তো এখন আপনাদেরকে দেখাতে নিয়ে যাচ্ছি যে যেখানে রাসেলস ভাইপার সাপটা তুই বেটা কি দত আছে তাদের হ্যাঁ এই মানে ইয়ে খেয়াল আছে। এটার দেওয়ার কারণ হলো আমি এখন গরু ছাগলও পালি, ভেড়াও পালি। এখন এই পাশের লোকের যেন ক্ষতি না হয় এই কারণে বেড়া দিছি। আর এক কারণ হচ্ছে সাপের থেকে নিরাপত্তার জন্য। আর তারও 1 সপ্তাহ আগে আপনার আর একটা পড়ছিল ওই জলে। জীবিত বলতে কি আমি যখন আসছি ওটা মানে তার 2-3 ঘন্টা আগে মারা গেছে, এরকম জীবিত পেয়েছি। তার মানে তো এর আশেপাশে তো রাসেলস ভাইপার থাকতে পারে, এটা 100% শিওর। হ্যাঁ, যেহেতু আপনি এখানে আছে তাহলে আশেপাশে আছে, আরো সাবধানে থাকতে হবে। এখানে তো অনেক ঝোপঝাড় দেখা যাচ্ছে, তো এখানে এই ঝোপঝাড়ও থাকতে পারে। হ্যাঁ, এখনো আমি ওই সামনাসামনি দেখি নাই, এখন এই যে নেটে আটকা পড়ছে দেখছি। এখন চিন্তা করছে যে চতুর্দিক দিয়ে আবার নেট দিয়ে আটকাই দেবো নিরাপত্তার জন্য। খামার দিছি, খামারটা তো রক্ষা করতে হবে। এখানে এখন দেশি মুরগি আছে, কবুতর আছে, বর্তমান গারল গরু এগুলো আছে। আবার পুকুর কাটছি, ওইখানেই মানে পর্যটনটা করব, মানে লেক। এই যে পুকুরটা কাটা যে বললাম যে, হ্যাঁ এটা আপনার মাছ চাষ করব। হ্যাঁ, আর হচ্ছে লেকের কথা বলছি, এটারই মানে ওই যে উপরে একটা ট্যাক, ওইখানে আপনার বসার সিস্টেম করা হবে, চা কফি খাবে, ফুচকা খাবে, এরকম একটা ব্রিজ করা হবে এখান দিয়া। আবার আপনার বসে থেকে ইচ্ছা করলে মাছও ধরে নিয়ে যেতে পারবেন, মানে এখানে সিস্টেম থাকে, মাছ ধরার ব্যবস্থা থাকে। হ্যাঁ, মানে পর্যটকরা যদি আসে এখান থেকে মাছ ধরে সেই মাছ খাইতেও পারবে। হ্যাঁ, এখানে ভেজে খাইতে পারবো, যদি মন চায় না এখানে কুইটা কাইটা খাবো ওটাও পারবে, আবার বাসাও নিয়ে যেতে পারবে। আচ্ছা আচ্ছা, মানে কত দিনের মধ্যে আপনারা এই পরিকল্পনাটা সম্পূর্ণ করতে পারবেন? আগামী মানে 6 মাস টাইম তো লাগবে। 6 মাসের মধ্যে এটা কমপ্লিট হয়ে যাবে। আচ্ছা, তো বন্ধুরা শুনতে পেলেন যে এই যে ইয়াং বয়সে এই নিলয় ভাই তার বাবার সাথে এই ভাগ্যকুল চরে, দুর্গম এই চরে তারা একটি বড় ধরনের পরিকল্পনা করছে যে এখানে এই চরে প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে একটি রিসোর্ট তৈরি করবে। তো সেটি কাজে কিন্তু তারা ধীরে ধীরে আগায় নিয়ে যাচ্ছে। এই যে আমার পাশে যে নিলয় ভাইকে দেখতে পাচ্ছেন, তো ইনি এখন এই যে ঘামবোট আর এই যে কাঁচি নিয়ে এখন প্রস্তুত, আসলে ঘাস কাটতে যাবে তিনি। তো আমি আপনাদেরকে, যারা আপনারা চরাঞ্চলে থাকেন, তো আপনাদেরকে সতর্ক করে বলতে চাই যে এই যে রাসেল ভাইয়ের মতো আপনারা যদি এরকম ঘামবোট পরে যদি আপনারা ঘাস কাটতে যান, আপনারা অনেকটা সেফ থাকবেন। হ্যাঁ, যখন আপনি হেঁটে যাবেন তখন কিন্তু আপনার যখন এই সাপটার উপর পাড়া পড়বে তখনই কিন্তু এই সাপ আপনাকে আক্রমণ করবে। তো আপনারা যদি এই ঘামবোটগুলো যদি আপনারা ব্যবহার করতে পারেন, আমি মনে করি যে অনেকটা সেফ থাকবেন আপনারা। আসলে ভাই এই বোটগুলা কিনতে কত টাকা করে নেন, মানে কত টাকা লাগে? মাত্র 500 টাকা। 500 টাকা না? জি। তো 500 টাকার একটি গামবোট জুতার দোকানে, প্রায় জুতার দোকানেই পাওয়া যায়। তো 500 টাকার একটি গামবোট আপনার জীবনকে কিন্তু রক্ষা করতে পারে। তো আপনারা যেই অঞ্চলে এই রাসেলস ভাইপারের সংক্রমণ রয়েছে সেই অঞ্চলগুলোতে আপনারা অবশ্যই এই গামবোট পরে আপনারা চরে কাজ করবেন। এটা আপনার বলতে যে সাপ এখানেও থাকতে পারে রাসেল ভাইপার, এজন্য সাবধানে আগে একটু নাড়াচাড়া দিয়া লইবেন, কাছে দিয়া। ঠিক আছে, যদি সাপ থাকে একটু নাড়াচাড়া করবে, তাহলে বোঝা যাবে যে এখানে আছে না না আছে। ঘাস কাটার আগে পুরো জায়গাটা একটু দেখে নেওয়া দরকার। হ্যাঁ, দেখে নেওয়ার জন্য। কেলে আশেপাশে থাকতে পারে, আমি এখানে বসে কাটলাম, পাশে বসেও থাকতে পারে। আর এখন একটু নাড়াচাড়া দেওয়া লইলে আপনার সাপটা থাকলে আপনার একটু সাউন্ড করবো বা সরে যাওয়ার চিন্তা ভাবনা, বা আমার যদি সবলও মারে তাও বোঝা যাবে। এগুলো হচ্ছে বাদাম গাছ, মানে বাদাম উঠানোর পরে যে গাছগুলো রয়েছে, তো এগুলা কিন্তু এখন এখানে ফেলে রাখা হয়েছে। আর দেখেন শুকায় এমন অবস্থা হয়েছে, আপনার যে রাসেলস ভাইপার রয়েছে সেই সাপের রং আর এটার রং কিন্তু সেম।
তো যে কোনো সময় আপনাকে এইখানে আসলেই আক্রমণ করতে পারে, কারণ তারা থাকেই হচ্ছে এইসব জায়গায় যেখানে আপনার এই তাদের কালারের সাথে মিলে এমন জায়গায় তারা একসাথে জড়ো হয়ে বসে থাকে। বন্ধুরা আমার পাশেই দেখতে পাচ্ছেন এই যে ফারুক, তো তার মতো এমন অসংখ্য ছোট ছোট বাচ্চারা রয়েছে এই ভাগ্যকুল চরে। তো তারা প্রতিনিয়ত রাসেলস ভাইপারের আতঙ্কে রয়েছে, যে কোনো সময় কিন্তু এই ছোট ছোট বাচ্চাদেরকে আক্রমণ করতে পারে। তো তারা যে এই চর ছেড়ে বা অন্য কোথাও যাবে, তো তাদের কিন্তু সেই ব্যবস্থা নাই, যার কারণে তারা এই রাসেলস ভাইপারের আতঙ্ক নিয়ে কিন্তু এই চরে থাকতেছে। বন্ধুরা এখন আমরা যে জায়গাগুলো দিয়ে হেঁটে যাচ্ছি, তো খুবই রিস্কি জায়গা, কারণ এই যে ঝোপঝাড় দেখতে পাচ্ছেন, এই ঝোপঝাড়ের মধ্যে কিন্তু রাসেলস ভাইপার থাকার সম্ভাবনা খুবই বেশি। তো আমরা লাঠি নিয়ে নিছি আর অনেক উঁচু উঁচু বোট জুতা পরে নিছি, যার কারণে আমরা এখানে একটু সাহস নিয়ে এগোতে পারতেছি। বন্ধুরা আমরা এখন যে ঝোপঝাড়ের মধ্যে দিয়ে যাচ্ছি, তো এর আশেপাশে কিন্তু রাসেলস ভাইপার থাকার সম্ভাবনা খুবই বেশি, কারণ ভাই আল্লাহ যদি দেখায় চোখে হেরা আল্লাহর ব্যাপার গাইবের খবর। গাছ বসে রাখান নাই তৈরি, গাছের চোখ ভরা ঘাস। না না, তারপর আপনি একটু সাবধানে থাকেন। সাবধানে না আল্লাহ রাখবো, তো তো থাকবো আমরা সাবধান, আমরা সাবধানে থাকবো না থাকবো। আল্লাহ তো অবশ্যই রাখবে, তারপর আপনি একটু সাবধানে কাজ করবেন। মারার মতো সুযোগ পায় নাই, ভয় পেয়ে উনি পালাইছে। ছোট ছোট হাবড় বাসে বাড়িতে মারিয়া লাগবে যাইব পলাই। আরে এইগুলো আছে আপনার কামড় দিলে মানুষ মারা যায়। মারা তো যায় না, মারণ নাও না। আপনি তো সব দেখতে পাচ্ছেন, সাহসী একজন মানুষ, ওনার মতো মানুষ আমি মনে করি। মারণ নাও না, দেখলি কি সরে গেল না, দেখে আমার পোলার সামনে পড়ছিল একটা ওই চরে। আচ্ছা পোলা হা দর্শক ওই তো না গুণ করে আরতা আরতা সামনে একটা খারাইছে যা, হ্যাঁ তাড়াতাড়ি পোলা ফালদা পড়ে গেছে সদরিয়া, ওই যে ওনার স্বামী আর আমার পোলায়। আচ্ছা সরে গেছে মতো নরও না চরো না, আস্তে করে খালি আরতি আছে, ভিড় পাহে পড়ছিল। এটাই রাসেলস ভাইপার। নরে না চরে না। প্রিয় দর্শক, এই যে দেখুন, এই ওনার মতো মানুষ বাংলাদেশের প্রতিটা ঘরে ঘরে দরকার। কেন? তো বন্ধুরা আমরা এই ভাগ্যকুল চরে প্রতিটা বাড়িতে বাড়িতে গিয়ে মানুষদেরকে কিন্তু সচেতন করতেছি। পাট আইছে, এই যে পাট কাটবো, এই পাট কাটবো, এই পাট জাগ দিব, এই যে নড়া মড়া কাটবো, জঙ্গল মঙ্গল কাটটা ঘোর দিব, ঘোর হালানো সব পাট নইব, সে কোন অবস্থা কি পানির ভিতরে সবসময় থাকে রে, এটা কি পানির ভিতরে থাকে? পানির ভিতরে না, শুকনার মধ্যে থাকে। শুকনার ভিতরে থাকে। রয়েছে অনেকেই এই সাপ সম্পর্কে জানেই না, তো আমরা এই সম্পর্কে অনেকেই সাথে কথা বলেছি, অনেকেই জানে আবার অনেকে জানে না। তো তাদেরকে আমরা এই মুহূর্তে আমাদের আসলে কিছুই করার নেই, তো তাদেরকে আমরা যেতটুকু সম্ভব তাদেরকে আমরা সতর্ক করতেছি। বন্ধুরা এখন আমি রয়েছি ভাগ্যকুল চরে, আর আমার পিছনে যে ঘরটি দেখতে পাচ্ছেন, তো এই ভাগ্যকুল চরের নির্জন একটি জায়গায় এই ঘরটি রয়েছে, যেখানে খালেক নামের একজন লোক এখানে বসবাস করতেছে। তো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আচ্ছা আপনার নামটা একটু বলুন। আমার নাম মোহাম্মদ আব্দুল খালেক মির্জা। আচ্ছা কতদিন আগে আপনি এই চরে আসলেন? এই চর আসছি এই রমজানের 2 দিন আগে। গত রমজানের 2 দিন আগে? জি। আচ্ছা আচ্ছা, আমি যতটুকু জানলাম যে আপনি এই চরে নাকি একাই বসবাস করতেছেন। হ্যাঁ একাই, এখানে আমরা একাই। এখানে আমার শ্বশুর বাড়ির সম্পদ শেষে অনেক কোন আনে তা তো বলা যায় না, হয়নি? ওইটা এখানে আমরা 2 জন একলাই আইছি। না এখন কথা হচ্ছে যে আপনি এখানে একা থাকার চিন্তাটা কিভাবে আনলেন? একা থাকার চিন্তা বানালাম যে খোলামেলা জায়গা যাই, এই অনাবাদি দেখেন, এই যে হয়তো আমি গেলে আরও আমার দেখে আরও 10 জন থাকবে, গ্রাম হবে। ওই যে মনে হয় বাড়ি করে দিছি আমি, জায়গা অন্য মানুষের সর্দার গো, ওনার লগে আলাপ করিয়া ওদেরকে বাড়ি করে দিছি বিভিন্ন জায়গার। ওই যে ভদ্রলোকরা আসছে দেখতে পাচ্ছেন, হ্যাঁ হাদের লগে আলাপ করতে পারেন। এরা আসছে, এরা ওই যে ফার্ম করবো, হ্যাঁ নি মুরগির ফার্ম করতে আছে। আমি তো খাইলে বাজাই, বুড়ো পাইছি না, কিছু পাইছি না। এই যে বাজা দেখেন, এই যে এমরা যা বাজা দেখেন না, 10 সাইডে যে গরু বাঁধতে আছি, ঘাস কাটতে আছি, আল্লাহ আমার সামনে ফেলায় নাই, আলহামদুলিল্লাহ। বুঝলেন? খাইতে খাইতে পারি। এখানে মনে করেন এই যে যা দেখেন জঙ্গল, এ যদি আপনি ওই যে ওই দিনে কাইডে বাজারে নিলে বোঝা দিব 200-300 টাকা। তো আমি 2 বোঝা নিলে 600 টাকা আমার পড়ে দাম, আমি মাইসের সাহায্য দামকে। আল্লাহ যদি মাবুদে বাসায় রাখে আপনার দোয়ায়, তাইলে এখানে সব ভাঙ্গা ও শাকসবজি করুন, বাজারে বিক্রি করুন, গায়ে দুধ আছে, এই যে মাছ মারুম, খামু আনন্দে। বন্ধুরা আমার সাথে এখন রয়েছে সেই খালেক আঙ্কেল, তো এনাকে নিয়ে আসলে এই চরে ইনি কি কি আবাদ করেছে, চাষ করছে, সব অর্গানিক। ডাঁড়া আছে, দুন্দুল গাছ আছে, সিম গাছ আছে,
লাউ গাছ আছে, হ্যাঁ নি, ওই যে পাট শাক আছে, হ্যাঁ, বিভিন্ন রকম শাকসবজি আর কি। আচ্ছা, আপনার তো মনে হয় বাজার থেকে কোনো কিছু না না, আমি কিনি না, মাছও কিনি না। আচ্ছা আচ্ছা, মানে সবকিছু মাছ নদী থেকে ধরেন? হ্যাঁ, নদী থেকে ধরি, একলা মানুষ, 2 জন মানুষ ওই জায়গা। আচ্ছা, আর শাকসবজি যা আছে সব? হ্যাঁ, গাই দুধ কিনলা, খালি তেলটা, লবণ, হলুদ, হলুদ মরিচ তো এই যে একবার লাগাইলে আর বিক্রি করা। আচ্ছা আচ্ছা, মানে আপনার বেশিরভাগই হচ্ছে হ্যাঁ নিজে নিজে উৎপাদন করে হ্যাঁ। দেখান। তো বন্ধুরা, আসলে একটা বিষয় আপনাদেরকে বলি যে চর অঞ্চলের মানুষ বা গ্রাম অঞ্চলের মানুষ বেশি দিন বেঁচে থাকে, বেশি দিন সুস্থ থাকে একটাই কারণ, যে তারা দেখেন অর্গানিকভাবে যেই সবজিগুলো তারা ফলাচ্ছে। এই যে দেখেন এখানে ডাটা থেকে কিছুই দিনে, 7 দিনে, কিছু দিনে এমনি খাই শুরু করে সব ধরনের সবজি এখানে কিন্তু এই আঙ্কেল লাগাইছে। তো এগুলোই কিন্তু শর্ট টাইমে আর কি, ধরুন রোজার 2 দিন আগাইছি, এখন তো পুরা ই করে হারাইনি। আচ্ছা, গরু আছে কটা? গরুগুলো গরু ওই যে দেখি 7টা। প্রথমে কটা গরু আনছিলেন? প্রথমে আর 2টা বেশি আসল বেচা যাইছি, আচ্ছা, এই 2টা বর্গা ছিল। এর মধ্যে ওই গরুটা আর ওই গরুটা হলো বর্গা, আর এই 500টা আমার আল্লাহর মাল আমার, আমি মানে পাহারাদার। একদম চরে থাকতেছে। হ্যাঁ, ডাকাতের কোনো, চোর ডাকাতের কোনো ভয়টাই নাই? আমার তো ভয় লাগে না, কারণ যেহেতু আপনার গরু টরু আছে। ওই যে আমার কথা কি জানেন, রাখে আল্লাহ, মারে কেটা, ওই আল্লাহ যদি রাখে না, আমার কিচ্ছু ধরবো না। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমার আল্লাহর প্রতি বিশ্বাস। আমার কাছে, আমার জীবনে, আমার লাইফে কোনদিন আমার বাচ্চার ডাকাতিও নাই, চুরিও নাই, আল্লাহর প্রতি বিশ্বাস। তারপর ওই যে বাচ্চারা আছে পশ্চিমপুরে, ওই রুহুল আমি ভাই, তার ওই ছেলেরা আছে, হয়নি, সমস্যা নেই। বন্ধুরা, এই চর অঞ্চলের সাধারণ মানুষ তারা সবসময় আল্লাহর উপর ভরসা করে যে আল্লাহই রক্ষা করবে। তো তারপরও তাদেরকে সতর্ক করতেছি যে তারা যেন সতর্ক অবস্থায় থাকে। এই যে পাশে দেখেন কাশবন আর কাশবন, এগুলোর মধ্যে কিন্তু রাসেলস ভাইপার থাকার সম্ভাবনা অনেক বেশি থাকে। তো এটাই হচ্ছে না, আমরা সাপ দেখি মিশা থাকে। আমি আইসি আমার চোখে 1 ঘন্টা সাপ পরে। আচ্ছা, আপনারা এখানে মানে ঝড় বৃষ্টি, ঝড় তুফান হলে তখন আপনারা কিভাবে এখানে ইয়ে করেন? ঝড় তুফান এই যে কষ্ট করে রয়েছি, দেখেন না, ডেরা মারা উড়িয়ে নিয়ে যাই কোনো রকম, মানে জাম করে তার যাওয়ার জায়গা নেই কোনো জায়গায়। এই যেখানে থাকি আল্লাহ রাখে, এই যেখানে 2 জন থাকি। বন্ধুরা, এই যে দেখেন আল্লাহই রাখে। চাচা আর চাচি এই রুমের মধ্যে থাকে। দেখেন এই যে একটা ঘরের মধ্যেই তারা এখানে বসবাস করে। আপনারা দুজনে এখানে থাকেন না? দুজনে এখানে থাকি। ঝড় বৃষ্টি হলে তখন কি করেন? আল্লাহ এখানে রাখে। ঝড় বৃষ্টি হলে পানি টানি পরে পরে? পানি ওই যে কাগজ দিয়ে লইছি। আচ্ছা, কাগজ দিয়ে রাখছেন না? এই সাপড়া এই উড়ে ভেঙ্গে লইছিল, বলতে যায় আবারও ঠিক করে দিছি আর কি। এই সেটা রান্না করে এখানে বয়ে বয়ে খাই। আচ্ছা আচ্ছা, খোলা মেলা এখানে রান্না করে আর এখানে বসে খান। দেখতে পাচ্ছেন যে কত সুন্দর একটি জায়গা। যে এই হচ্ছে থাকার ঘর, আর এই পাশে হচ্ছে গরু রাখার গোয়াল ঘর, আর এখানে হচ্ছে রান্নার ঘর। এখানে রান্নার ঘর, আর এই যে এই জায়গাটাতে বসে তারা খাওয়া দাওয়া করে থাকে। আর এই যে দেখেন সামনে পুরো জায়গাটা খোলা, অসম্ভব সুন্দর একটি জায়গা। জনসচেতন লোকদের আমি আহ্বান জানাচ্ছি, এই রাইসেল ভাইপারের আতঙ্কে আমরা খেতে কাজ করতে আমাদের অনেক অসুবিধা হচ্ছে। আপনারা এই রাইসেল ভাইপারের ধরার জন্য পদক্ষেপ গ্রহণ করুন, তাহলে আমরা মাঠে কাজ করে শান্তি পাবো। বন্ধুরা, আমার পাশেই দেখতে পাচ্ছেন একজন কৃষক দাঁড়ানো আছে। তো বর্তমানে এই চরে রাসেলস ভাইপারের আতঙ্কে কিন্তু এই যে কৃষক ভাইরা মাঠে কাজ করতে পারতেছে না। তো তারা অল্প সময়ের জন্য কাজ করতেছে, কিন্তু এই যে ফসলি জমি যেগুলো আছে এগুলো সবই পড়ে আছে। দেখেন আশেপাশে কোনো মানুষজন নাই। তো এনারা মানে তারপরেও তাদের যেহেতু গরিব মানুষ, সাধারণ মানুষ, তাদেরকে খেটে খেতেই হবে, সে কারণে তারা ভয়কে উপেক্ষা করে কিন্তু এই মাঠে কাজ করার জন্য আসছে। তো এই যে দেখেন রাসেল ভাইপারের আতঙ্কে আমাদের কাজ করতে অনেক সমস্যা হচ্ছে। আমরা আগে 1 ঘন্টার কাজ এখন আমাদের 3 ঘন্টা সময় লেগে যায়, কারণ আমরা আগে তাকিয়ে দেখি কোথাও সাপ বসে আছে কিনা, তারপর আমরা কাজ শুরু করি। কিছুক্ষণ কাজ করার পর আবার আমরা তাকিয়ে দেখি সাপ আছে কিনা, তারপর আমরা কাজ করি। এতে আমাদের অনেক সমস্যা হয়। আমরা আগে সন্ধ্যা পর্যন্ত কাজ করতাম, এখন আমাদের আসরের পর দেয়া আমাদের যেতে হয়, মানে আকাশ পরিষ্কার থাকা অবস্থায় আমাদের বাড়ি ফিরতে হয়। বন্ধুরা, সারাদিন এই ভাগ্যকুল চরে ঘুরে বেড়েছি।
আপনাদেরকে রাসেলস বাইপার থেকে শুরু করে এই চরের মানুষের জীবনযাপন সবকিছু আপনাদেরকে তুলে ধরেছি। তো আজকের মতো আমি মাহিন বিদায় জানাচ্ছি এই ভাগ্যকুল চর থেকে। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।